৮০,০০০ থেকে ২ লাখ টাকায় মিলছে জাতীয় পরিচয়পত্র, দ্রুতই সংশোধনীর গ্যারান্টি। ইসি সচিবালয়ে আশপাশে দালাল চক্রের ফাঁদ, নেই কার্যকর অভিযান। ১০,০০০ ৫,০০০ ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ ১ লাখও চাইতে আছে। আমি গেছি ৩ বার, কাগজ দেওয়া দাও করে দিতেছে, কাজ হয় না, লোক দেওয়া বাড়াইছে। বিপুল ঋণের বোঝা থাকায় জনপ্রত্যাশা পূরণে বহুমুখী চ্যালেঞ্জে সরকার। সফলতা ধরে রাখলে অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস বিশ্লেষকদের। বন্যা পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি এবং সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন রুটিন দেওয়া হবে পরে, বাকি বোর্ডে চলবে। কুমিল্লার সীমান্তবর্তী এলাকার সরকারি প্রাথমিকে শিক্ষার্থী কমছে, ভিড় কিন্ডারগার্টেনে। মান এবং তদারকি নেই বলছেন অভিভাবকরা। সমন্বিত উদ্যোগের তাগিদ। বৃষ্টি বন্যায় স্থবির খাতুনগঞ্জ পাইকারি বাজার। ৭০০ কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পেঁয়াজ, রসুন, ডালের দাম বৃদ্ধি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। এনআইডি সংশোধনে ইসি কর্মকর্তাদের চেয়েও বেশি ভরসা যেন বিশ্বস্ত দালাল চক্রে। ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস এনআইডির ভোগান্তির থেকে অনেকটা বাধ্য হয়েই দালালের শরণাপন্ন হতে হচ্ছে। এসব চক্রের ফাঁদে পড়ে অনেকেই আবার হাজার হাজার টাকা খুঁয়েছেন। বড় ধরনের সংশোধনীতে চাওয়া হয় ২ লাখ টাকা পর্যন্ত। ভোগান্তির কথা স্বীকার করে ইসি সচিব বলছেন, অনেকেই ভুল তথ্য দেয়ায় সার্বিকভাবে বেগ পেতে হচ্ছে। মোহাম্মদ জসিমের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন মিয়া আমিরুল। জাতীয় পরিচয়পত্র দ্রুততম সময়ে সংশোধন করতে অনেকের কাছে দালাল চক্রের যেন ভরসা। বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবতা এর চেয়ে ভয়ানক। দেশের বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস ঘুরে সেবা প্রত্যাশীদের শেষ ঠিকানা ইসি সচিবালয়। তবে এখানে এসে অনেককেই পড়তে হচ্ছে প্রতারকের ফাঁদে। এনআইডি সংশোধনে অনলাইন অফলাইনে হরেক রকমের আয়োজন থাকলেও বাস্তবতা অসহনীয় বলছে সেবা প্রত্যাশীরা। প্রমাণপত্র থাকার পরও অপেক্ষা মাস পেরিয়ে বছরে। এই সুযোগটাই নিচ্ছে বেশ কিছু দালাল চক্র। ইসি সচিবালয়ে এনআইডি সংশোধনের নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই কয়েক স্তরের অফারে দেখা মিলে। নির্বাচন ভবন, ইটিআই ভবনের আশপাশের সড়ক ধরে হাঁটতেই সক্রিয় বেশ কিছু দালাল চক্র। দ্রুত সময়ে এনআইডি সংশোধনের লোভে সাড়াও দিচ্ছে কেউ কেউ। টাকা গেছে যা, কিন্তু আমার কাজ হয়ে যেত, আমার টাকা কিন্তু দুঃখ থাকতো। আমি গেছি ৩ বার, কাগজ দেওয়া দাও করে দিতেছে, কাজ হয় না, লোক দেওয়া বাড়াইছে। ১০,০০০ ৫,০০০ ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ ১ লাখও চাইতে আছে। কথা হয় বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে। ৭ দিনের মধ্যে সমাধানের আশ্বাস পেয়ে কেউ কেউ খুঁয়েছেন ৫০,০০০ টাকার বেশি। আরও দ্রুত সময় সংশোধন চাইলে টাকার অঙ্ক আরেকটু বেশি, ১ লাখ টাকার কম নয়। সেক্ষেত্রে আমার যে স্বাস্থ্য আছে, স্বাস্থ্য থেকে নিচে ৫০,৫০০ টাকা। আরো কয়েকজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেল, বিশ্বস্ত দালালের খোঁজে তারাও। একজনের দেওয়া ঠিকানা ধরে ইসলামিক ফাউন্ডেশনের সামনে সড়কে গিয়ে দেখা মিলল আরেকটি চক্রের সন্ধান। অভিযোগ, ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তাও জড়িত এই চক্রে। এখানে আগে থেকে কাজ করতো, ফাউন্ডেশন থেকে অনেকে কাজ করতো। আমার ফাউন্ডেশনের ভিতরে যাই আগে পরিচয় নিবেন, চাকরি করে কিনা কার্ডটা ঠিক করে দেন, আপনি পয়সা করে যা লাগে আমি। নির্বাচন ভবন কেন্দ্রিক আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা ধরে এগোতেই খোঁজ মেলে চক্রের আরো সদস্যের। পরিচয় গোপন করে সেবা নেওয়ার আগ্রহ জানাতেই এনআইডি সংক্রান্ত যে কোনো সমস্যা গ্যারান্টি সহকারে সমাধানের আশ্বাস দিলেন। জানা গেল খরচপাতির হিসাবও। সার্টিফিকেট থাকা সাপেক্ষে নাম ও বয়সের সংশোধনী চা হলো ৮০,০০০। ১০ থেকে ১২ বারের প্রত্যাখ্যান কিংবা বড় জটিলতায় সংশোধনের ফি ২ লাখ টাকা। জানালেন নির্বাচন ভবনে আছেন তাদের নিজেদের লোক। ফিঙ্গার হওয়ার আগে ১ টাকা দেওয়া লাগবে, ফিঙ্গার হওয়ার পরে পুরো টাকা দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে যাবো, সাথে নিয়ে কার্ড দিবেন, কার্ড দিব, কার্ড নেবেন, অনলাইনে চেক করবেন, এরপর আপনারা সমস্যা। অভিযোগ আছে ইসি সচিবালয় কেন্দ্রিক কয়েকটি কম্পিউটার দোকান থেকে চলে দালালের নেটওয়ার্কিং, যারা মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীদের টার্গেট করেন।
নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা এনআরডি সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে শেরেবাংলা থানাকে দায়িত্ব দেওয়া হলেও নেই কার্যকর উদ্যোগ। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও নেই সুফল। তবে পুলিশ বলছে নিয়মিতই অভিযান চালানো হয়। কাজ করতেছি তো, প্রায় অভিযান চালাই, এখন আবার বসে কতক্ষণ খেয়াল রাখতে পারা যায়। চেষ্টা করি, সবসময় তো চেষ্টা করি, এখন অনেক সময় দেখাতে আমাদের তদন্তে বসে পড়ে, বরাবর অ্যাকশন নেই। এনআরডি সংশোধনে কিছু কিছু ভোগান্তির কথা স্বীকার করলেন ইসি সচিব। তবে বেশিরভাগ আবেদনকারী ভুল তথ্য উপস্থাপন করায় বেগ পেতে হচ্ছে বলে দাবি তার। সামান্য আকার, ইকার, রস্যিকার, দীর্ঘিকার এগুলো করণিক ত্রুটি, এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যত দ্রুততার সাথে করে দেওয়া সম্ভব করে দেওয়া হয়। আমার যে সক্ষমতা আছে, ম্যান পাওয়ারের যে সক্ষমতা আছে, আমি ডিসপোজাল করতে পারি 100টা। আমার যদি 1000 অ্যাপ্লিকেশন প্রত্যেক দিন আসে, তাহলে 900টাতে পেন্ডিং থাকবেই। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনীতে কেউ 18 থেকে 20 বছর কমানোর আবেদন করলেও মাঠ পর্যায়ে সত্যতা পায়নি ইসি। চাহিদা সংশোধনী হিসেবে দেখা যাচ্ছে যে উনি 10 বছর বয়সে নিবন্ধন হচ্ছেন, তার মানে তিনি আরেকটা আইডেন্টিটি নিচ্ছেন। এই আইডেন্টিটির পিছনে কি আছে সেটা তো আমি জানি না। তো এটা জিজ্ঞাসা করাটা কি ভোগান্তি? মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশ পরিচালনায় 4 মাস পূর্ণ করেছে সরকার। জনগণের 2/3 ভোট পাওয়া এই সরকারের ওপর জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। দায়িত্বশীলরা বলছেন 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করার কারণেই বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে সরকারকে। তবে বিধ্বস্ত অর্থনীতিকে দ্রুতই পুনর্গঠন এবং শক্তিশালী করার নানা আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিনাত জান কবিরের প্রতিবেদনে। দেশকে একটি স্বনির্ভর 5 বছর মেয়াদী একটি সরকারের জন্য 5 মাস সময় খুবই কম। সময়ের হিসেবে দীর্ঘ না হলেও গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি ক্ষণই জনগণের প্রতি দায়িত্ব পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপ জবাবদিহিতার চ্যালেঞ্জ ও জনসেবার প্রতিফলন। আমি সংবিধানের রক্ষণ। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে মনোযোগ দেয় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকারের 5 মাসে বেশি মনোযোগ ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচিতে। সরকারের এসব উদ্যোগকে কার্যকর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, 5 মাসে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটিয়েছে সরকার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার তার যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়নের যে ডাইমেনশনটা দেখছি, এটা অভূতপূর্ব এক কথায় আমরা বলবো। জনগণের স্বার্থে যে কাজ অগ্রগামী হয়, সেই কাজ কখনো পিছিয়ে পড়ে না বা ওটা স্লথ হয় না, সেটা খুব ধীরে সুস্থে চলে না। আমি মনে করি যে সেই কাজগুলো অব্যাহত চলছে এবং এগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যেই যে অবজেক্টিভ যেটা, সেই লক্ষ্য পূরণে এটা দারুণভাবে সাফল্য লাভ করবে। সরকার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই অল্প সময়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা থেকে বোঝা যায় সরকার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এমনটাই মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন সায়ন্ত। সরকার দায়িত্ব নিয়েছে এরকম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু তাদের পুরো এক্সপেকটেশন হাই। এই দুইটার সমন্বয় করে চলাটা যে কারোর জন্য খুব দুরূহ। সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত খুব বড় বড় উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের কর্মসূচি, তাদের কার্যক্রম চলমান রেখেছে, ফলে এইটা আশা জাগাচ্ছে। সরকার চালাতে গিয়ে এই 5 মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সামলাতে হয়েছে সরকারকে। এরপরও জনগণের স্বস্তির কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়নি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো গড়াই সরকারের লক্ষ্য। সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির প্রচণ্ডভাবে দ্রব্য বৃদ্ধি হয়েছে তার মূল্য বৈশ্বিক সংকটের কারণে, তখনই কিন্তু জ্বালানির দাম বাংলাদেশে যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে নতুন সরকারের প্রথম বাজেট প্রণীত হয়েছে, সেখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে যে 60টির বেশি প্রোডাক্ট ডে টু ডে প্রয়োজন হয়, নিত্য নৈমিত্তিক প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য সীমিত রাখার জন্য সেখানে ট্যাক্সের পরিমাণ কমিয়েছেন। জনগণের দীর্ঘদিনের যে জনজীবনে
প্রত্যাশিত বিষয়গুলো ছিল প্রায় প্রত্যেকটাই কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিপালন করে চলেছে। বিনিয়োগ বাড়াতেও সরকারের গুরুত্ব রয়েছে। চীন ও মালয়েশিয়া সফরেও জনগণের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম বিষয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধারদের সঙ্গে আলোচনা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, আমরা দেখেছি মালয়েশিয়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং চীনে গিয়েছেন, এবং প্রতিটা ক্ষেত্রে তিনি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সেটিকে প্রাধান্য দিয়ে কিন্তু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল বিভিন্ন পর্যায়ে এঙ্গেজ হয়েছেন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে উনি নিশ্চিত করেছেন জনগণের যে অভিপ্রায় সেটা যেন প্রস্ফুটিত হয়। আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যেখানে আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তরুণ প্রজন্ম, তাদের যে স্বপ্ন রয়েছে, তাদের যে লক্ষ্য রয়েছে, তাদের জীবনে যে ভিশন রয়েছে, সেটাকে যেন সরকার তার পলিসির মাধ্যমে ম্যাটেরিয়ালাইজ করাতে পারে। এই সরকারের 5 মাসের কর্মসূচি থেকে বোঝা যায় সামনের দিনগুলোতেও সফলতার সঙ্গে এগিয়ে যাবে এই সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। জিনাত জান কবির, এখন, ঢাকা। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমর সমান পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। কেউ কেউ আবার নৌকায় করে গেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কুমিল্লার সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিনই কমছে শিক্ষার্থীর সংখ্যা। অনুসন্ধানে উঠে এসেছে সরকারি বিদ্যালয়ের পাশের বেসরকারি কিন্ডার গার্ডেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সরকারি নানা সুযোগ সুবিধা থাকার পরও কেন অভিভাবকদের পছন্দ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সে নিয়ে মাসুদ আলমের বিশেষ প্রতিবেদন। আর ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় কোমলমতি শিশুদের কোলাহলে মুখর থাকত এই বিদ্যালয়, কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। এক সময়ের প্রাণচাঞ্চল্যে ভরা বিদ্যালয়টিতে এখন নেমে এসেছে নীরবতা। শিক্ষার্থী সংকটে হতাশ বিদ্যালয় প্রধানও। করোনার মহামারীর দীর্ঘ ছুটির পর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ভর্তির হার খুবই কম। সেই ধারাবাহিকতায় রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার জরিপ অনুযায়ী আমাদের ভর্তির হারটা খুবই নগণ্য। সরকারি শিশু জরিপ বলছে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকার 5টি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য 5 থেকে 10 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 320 জন। অথচ এই বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র 69 জন। কিন্তু পাশের কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেনের শ্রেণীকক্ষে গিজগিজ করছে শিক্ষার্থী। একটি কিন্ডারগার্টেনে পড়ছে 2 শতাধিক শিশু। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার আমরা চেষ্টা করি, সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, মাসিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, এবং সারা বছরে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে আবার খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করে অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা সেগুলো দেই। এইভাবে আমাদের অভিভাবকদের আস্থাকে ধরে রেখেছি। অনুসন্ধান বলছে শুধু রামধনপুর নয়, কুমিল্লার সীমান্তবর্তী 5 উপজেলার অন্তত 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র। অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি, নিয়মিত পাঠদানের অভাব, ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবে তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। আমরা যেভাবে পড়ে আসছি এখন প্রাইমারির কোয়ালিটি সেরকম নাই, যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন। কিন্তু কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে এত
এত বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়, মানে একটা বাচ্চা আনন্দের সাথে পড়তে পারে। তারপর দেওয়ার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা মানগতভাবে সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করে, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখে এবং সুন্দর একটা ভাবের একটা আদান প্রদান হয়। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি। তাই সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। লেখাপড়া করে কি হবে, কারণ প্রয়োজন হলো ইনকাম করা, এবং এই যে বাচ্চাদেরকে লালন পালন করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। এগুলি একটা কারণ অবশ্যই। তবে সেখানে কিন্তু শিক্ষকরা ভূমিকা রাখলে আমার মনে হয় এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো অনেকাংশেই। সরকারি বিদ্যালয়গুলোতে আনন্দময় ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা এই কর্মকর্তার। যদি স্কুলে আনন্দদায়ক পরিবেশ যদি একদম শিক্ষক তৈরি করতে না পারে, পড়াশোনাকে যদি ক্লাসে যদি সহজতর করতে না পারে, মানে সহজবোধ্য করতে না পারে, সোজা কথা, তখন শিক্ষার্থীদের কাছে সবকিছু মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 2 দশকের ব্যবধানে দেশে মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন, যার ছোঁয়া লেগেছে চাহিদা ও রুচিতেও। তাই মৌলিক অধিকারের অন্যান্য উপাদানের সঙ্গে সন্তানের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতেও অনেক বেশি সচেতন অভিভাবকরা। পরিবর্তিত এ চাহিদা মেটাতে প্রাথমিক শিক্ষায় আধুনিকায়ন চান মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। গেল 9 থেকে 10 দিনের টানা ভারী বর্ষণ এবং বন্যায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যাতায়াত সমস্যার কারণে ক্রেতা এবং ট্রাক সময় মতো না আসায় দৈনিক লেনদেন নেমে এসেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পাইকারিতে পেঁয়াজ, রসুন এবং ডালের দাম কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কাজী মাহফুজের প্রতিবেদন। টানা 9 দিনের ভারী বর্ষণ আর বন্যার ধাক্কায় স্থবির চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। আশপাশের বন্যা কবলিত জেলা এবং উপজেলা থেকে খুচরা, পাইকার ও ট্রাক সময়মতো আসতে না পারায় বেচা বিক্রি কমেছে বলছেন ব্যবসায়ীরা। ফলে স্বাভাবিক সময়ে যেখানে 5 থেকে 700 কোটি টাকার লেনদেন হতো, ক্রেতা সংকটে তা এখন নেমেছে অর্ধেকে। তবে এবারের বৃষ্টিতে খাতুনগঞ্জে পানি না ওঠায় কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়নি। বাজারে পণ্যের মজুদ পর্যাপ্ত হলেও যাতায়াত সমস্যার অজুহাতে 2 দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া ডাল ও শুকনো খাবারের দামও কিছুটা বেড়েছে। অবশ্য ব্যবসায়ীদের দাবি, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হলে এই বাড়তি দাম দ্রুতই কমে আসবে। বৃষ্টির প্রভাবটা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও পড়ছে। এখানে আমাদের বেচা বিক্রি তো প্রথম ওই যে 4-5 দিন তো টোটালি বেচা কিনে হয়নি। এরপরও এখন যা হচ্ছে এটা খুব নগণ্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসতে পারে না, যার কারণে কিছু ঘাটতি হওয়ার কারণে পণ্যের দাম 5 থেকে 60 টাকা বাড়তি মান বেঁধে। পণ্যের দাম আশা করি বাড়বে না, আরও কমবে। এই আগামী সপ্তাহের মধ্যে বেচা কিনা হতে পারে। পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়লেও পুরোপুরি স্থিতিশীল রয়েছে মশলার বাজার। সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। বাজার অবস্থা ভালো, বাজার সরবরাহ মোটামুটি ভালো, কিন্তু ওই যে আমাদের একটা নিয়ম আছে যে একটু বাজার যখন একটু বেশি চাহিদা বাড়ে তখন একটু রেটটা একটু বাড়তে থাকে। চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো আছে, 16টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতে কম বেশি পানি বন্দি ছিল সবাই। পাশাপাশি আমাদের আশেপাশে যে জেলাগুলো ছিল তাদেরও কম বেশি পানি ছিল, যার কারণে ট্রান্সপোর্ট বলেন, পাইকারের ব্যবসায়ীরা বলেন, তারা কিন্তু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী না আসতে পারার কারণে এই ব্যবসাটা হয়নি। ব্যবসাটা ধস নেমেছে 2-3 দিন থেকে। যেহেতু রোদ উঠেছে, বিভিন্ন জেলায় বিভিন্ন জেলা উপজেলাতে পানি কমতে শুরু করেছে, কিছুটা স্বস্তির মুখে আছি আমরা। গত 2 দিন ধরে বৃষ্টি না থাকায় এবং বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 2-1 দিনের মধ্যে বেচাবিক্রি পুরোদমে শুরু হবে, স্বাভাবিক চিত্রে ফিরবে খাতুনগঞ্জ, এমনটাই আশা ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। ঝিনাইদহের কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামই। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে সরবরাহ কমায় বগুড়ায় বেড়েছে সব মাছের দামও। বেশিরভাগ মাছের দামই কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত।
এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহের সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এমআর রাসেল এবং বগুড়ায় আছেন সহকর্মী রাজীব সেলিম। শুরুতেই রাসেল, আপনার কাছে জানতে চাই, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর আজ তো ছুটির দিন, সেক্ষেত্রে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মৌসুমি সবজির সরবরাহ কম থাকার কারণে ঝিনাইদহের সব ধরনের সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম পাইকারি এবং খুচরা যে সবজি বাজার রয়েছে খালিশপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে এ বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের কৃষকরা সকাল থেকেই কিন্তু এই বাজারে তাদের জমি থেকে উৎপাদিত সবজি নিয়ে আসেন এবং দিনভর কিন্তু বেচা বিক্রি করেন। আজকের বাজার দরটা যদি একটু বলি তাহলে টমেটো গত সপ্তাহে 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু 95 থেকে 110 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। বেগুন গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়ো গত সপ্তাহে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে গত সপ্তাহে প্রকারভেদে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে প্রকারভেদে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, লাউ, সবুজ শাক, লাল শাক সহ অন্যান্য যে সবজিগুলো, প্রত্যেকটা সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে টানা ভারী বর্ষণের কারণে কিন্তু বাজারে মৌসুমি সবজির সরবরাহ কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বেশি রয়েছে। তবে কৃষক যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে ভারী বৃষ্টিতে কিন্তু তাদের অনেক ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা বাজারে সবজি নিয়ে আসতে পারছেন না। এই কারণে কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে বাজার সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঝিনাইদহ সবজি বাজার থেকে সর্বশেষ। রওশন। দর্শক, আমরা বাজার পরিস্থিতির আরও খবর জানতে চাই। বগুড়ায় সেলিম, বগুড়ায় বাজারে মাছের দাম বাড়ার কারণ কি, আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বগুড়ার বাজারগুলোতে আসলে যে পরিমাণ এই বর্ষা মৌসুমে যে পরিমাণ মাছ থাকার কথা সেই পরিমাণ মাছ না থাকার কারণে এই দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কমেছে ঠিক গেল বৃষ্টিপাত, কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের আগ মুহূর্তে যে পরিমাণ সরবরাহ ছিল তার চেয়ে অনেকটাই কমে গেছে সরবরাহ বৃষ্টির পরপরই। ব্যবসায়ীরা বলছেন যে এই বৃদ্ধি পাওয়া যে পানি, নদী খাল বিলগুলোতে যে পানি বৃদ্ধি পেয়েছে এই কারণেই আসলে মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে। এখন যে মৌসুমে আসলে বর্ষা মৌসুমের যে সময়টিতে নদীতে পানি বৃদ্ধি পায় সেই সময় নদীতে স্রোত থাকে, খাল বিলগুলোতে স্রোত থাকে, যে কারণে জেলেরা মাছ ধরতে পারেন না। সে কারণে দেশীয় মাছের সরবরাহ বাজারগুলোতে কিছুটা কমেছে এবং যে চাষের মাছগুলো রয়েছে সেই চাষের মাছগুলো সারা বছরই একরকম সরবরাহ থাকে। চাষের মাছগুলোর সরবরাহ আসলে বাজারে খুব একটা কমে না, কিন্তু এই মৌসুমে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে, টানা বৃষ্টিপাতে পুকুরগুলোতেও পানি বেড়েছে। সে কারণে বাড়তি পানিতে মাছের জন্য তাদের খাবার বাবদ খরচটা বেশি হচ্ছে এবং রাস্তাঘাটের ভাঙাচোরের কারণে আসলে পরিবহনেও অনেকটাই খরচ বেড়েছে। সে কারণে এই চাষের মাছগুলোর দাম বেড়েছে। রুই মাছ যেটি গত সপ্তাহেও বিক্রি হয়েছে 280 টাকা থেকে 300 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। কাতলা মাছ যেটি 400 টাকা থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 380 টাকা থেকে 400 টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে। ব্রিগেড এবং সিলভার অনেকটাই কাছাকাছি
কাছাকাছি দাম। এটি 250 টাকা থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। এবং বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে, যে 300 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো 700 টাকা প্রতি কেজিতে। এবং একটু বড় যেই আকারে একটু বড় যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো 1400 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 700 গ্রাম থেকে 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো। এবং নদী নালা খালবিল থেকে প্রাকৃতিক জলাশয়গুলো থেকে যে মাছগুলো ধরেন জেলেরা, সেই মাছগুলো দাম অনেকটাই বেড়েছে এই গেল কয়েকদিনের ব্যবধানে। এই সময় আসলে মাছ ধরতে পারছেন না জেলেরা, এবং তারা বলছেন যে আর সপ্তাহখানেক পর থেকে নদীর পানি যখন কমতে শুরু করবে ঠিক সেই সময় দেশীয় মাছগুলো ধরা পড়বে এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই দামও অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে বগুড়ার মাছ বাজার থেকে সব শেষ খবর। রওশন। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে বগুড়া এবং ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে রাজধানীর কারণ বাজারেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ কাঁচা সবজির দামই এখন প্রায় দ্বিগুণ রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, সবজির দাম এত বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন, আর কোন সবজি কতটা বেড়েছে, কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, আমি রয়েছি রাজধানীর কারণ বাজারে। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন। গত সপ্তাহের তুলনায় আজকে বাজারে এসে যতটুকু দেখতে পেয়েছি যে কাঁচা সবজির প্রতিটি মূল্যই প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। এবং আরেকটি চিত্র যদি বলে রাখতে চাই যে গত সপ্তাহে কারণ বাজার এলাকায় টানা বর্ষণের ফলে সবজির বাজার কিছুটা কমতে থাকলেও এই টানা বর্ষণের পর থেকেই সবজির বাজারে দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে সবজির মূল্য। বিশেষ করে যদি বলে রাখতে চাই, কাঁচা সবজির মধ্যে পেঁপের দামটা স্বাভাবিক থাকলেও টমেটোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকের বেশি কমেছে। যেটি ছিল গত সপ্তাহে 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে 120 থেকে 80 থেকে 120 টাকা দরে। এবং আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চিংড়া থেকে শুরু করে কাঁচামরিচ, লেবু, শসা এগুলোর মূল্য কিন্তু বাজারে বেড়েছে। বিশেষ করে যদি জানিয়ে রাখতে চাই যে গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা কেজিতে, বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 টাকায়। এবং পটল বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা বেড়ে 30 টাকাতে। এবং বরবটি গত সপ্তাহে 50 টাকায় বিক্রি হলেও কেজিতে এখন 10 থেকে 15 টাকা বেড়েছে। এবং বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, গত সপ্তাহে ছিল 40 টাকা কেজি। প্রায় বলা যায় সবজির বাজারে প্রতিটি সবজি বিশেষ করে বেড়েছে। এবার আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, পাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে টানা এক সপ্তাহ ভারী এই বর্ষণ থাকার ফলে সবজির বাজারে সরবরাহ কমেছে, যে কারণে সবজির বাজারের প্রায় প্রতিটি সবজির মূল্যই বেড়েছে। কিন্তু টমেটোর মূল্যটি অর্ধেকের বেশি কমে এসেছে, পেঁপের মূল্যটি স্বাভাবিক রয়েছে। লেবু এবং শসা বাজারে প্রায় আগুন বলা যায়, দ্বিগুণ হারেই বেড়েছে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লাউ গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়েছে, বেড়ে এখন কেজি প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু বাজারটি ঘুরে দেখেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে যারা যে সবজিটি তারা 20 থেকে 30 টাকায় কিনেছে সেটি এখন দ্বিগুণ মূল্য দিয়ে তাদের কিনতে হচ্ছে। এবং তারা তাদের যেই পাইকারি বাজার থেকে নিয়ে খুচরো বাজারে বিক্রি করবেন সেখানে কিন্তু তারা ক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ মূল্যই নিতে হবে। তো এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সবজির বাজার থেকে সবশেষ। রওশন। ছুটির দিনের সবজি বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। মিরপুরে পরিত্যক্ত দোকান ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন হোসেনের বয়স 42 বছর। গেল রাতে মিরপুর 13 নম্বরের পিটিআই ভবনের বিপরীত পাশের একটি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর 13 নম্বর পিটিআই ভবনের ঠিক বিপরীতে 7 নম্বর লেনের একটি পরিত্যক্ত টং দোকানের ভেতরে লাশটি পড়েছিল। গতকাল রাত আনুমানিক 8টার দিকে ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টং দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই আলামিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। আমার
বাইডারা যেরকম কইরা মারছে, এসিড ডাইলা দিছে শরীরে, এই হাত পোড়া, এডি পোড়া, এই চোখটা পুইরা বাইরে গেছে গা। কারেন্টে যদি ধরতো তাহলে তো মনে করেন পুইরা মইরা থাকতো, নীল হয়ে থাকতো, পুরা মুখ কালা করে এই পর্যন্ত পুরা ছাই হয়ে গেছে। আমরা বিচার চাই আপনাদের কাছে, ন্যায্য বিচার চাই। আমরা সবাই প্রতিবন্ধী, আমাকে কেউ নাই। লাস্ট ময়নাতদন্তের জন্য ওই হসপিটালে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টের সাপেক্ষে, বিশেষজ্ঞদের মতামতের সাপেক্ষে পরবর্তীতে এটা বোঝা যাবে যে ভিকটিমের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে। তো অভিযোগ অবশ্যই আমরা আমাদের আমলে আছে এবং এই ব্যাপারেও আমরা তদন্ত করব। ভোলার মেঘনার মধ্যবর্তী মাঝের চরের বিদ্যুৎ সংযোগ প্রায় 4 বছর ধরে বিচ্ছিন্ন রয়েছে। সংস্কারে কোনো উদ্যোগই নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের মাঠ কর্মীদের সহযোগিতায় সঞ্চালন লাইন, ট্রান্সফরমার সহ মূল্যবান সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে চরের 7 শতাধিক গ্রাহকের সংযোগ মিটার স্থাপনে কয়েক কোটি টাকা খরচ করেও বিদ্যুৎ না পেয়ে চরম হতাশায় পড়েছেন। কবে নাগাদ এই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। 2021 সালের ডিসেম্বরে সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙর করার কারণে 7 মাসের মধ্যেই 3টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংযোগ নেয়া 720 গ্রাহকের জীবনযাত্রায় আবারও নেমে আসে অন্ধকার। 10 থেকে 15,000 টাকা খরচ করে নেয়া সঞ্চালন লাইন প্রায় 4 বছর পড়ে আছে বিদ্যুৎবিহীন। শুধু গৃহস্থলী নয়, বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিজ ভিত্তিক দোকান, মোবাইল সার্ভিসিং, ফটোকপি, অনলাইন সেবা সবখানি নেমে এসেছে স্থবিরতা। তাই চরাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি স্থানীয়দের। আমার দোকানে প্রায় 4 লক্ষ টাকার ফ্যান, লাইট, সুইচ, প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে ফিরে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা বিশাল সমস্যা আছি। আমাদের বিদ্যুৎটা দিয়ে দিলে আমরা অনেক সবল। ঘরে ফ্রিজ আনছি, টিভি আনছি, ফ্যান আনছি, ঘর ওয়ারিং করেছি, এখন সব নষ্ট হয়ে যাইতেছে। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গম চরের কয়েক হাজার খাম্বায় টানা সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে অসাধু একটি চক্র। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক খাম্বা। তবে বিচ্ছিন্ন 2 চরে বিদ্যুৎ পূর্ণ সংযোগ দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ড। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন কেবল টানা হয়েছিল। আর 2 কোটি টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত কেবলটি পুনর্স্থাপন না করায় 4 বছর অকেজো পড়ে আছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই এবার সম্প্রতি একসঙ্গে 7 জন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত 85টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 38 জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। প্রতিদিন এখানে ভর্তি থাকেন প্রায় 500 রোগী। রোগীর চাপের তুলনায় চিকিৎসক সংকট দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি 7 জন চিকিৎসক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সীমিত জনবল নিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চিকিৎসক আগেও কম ছিল, এখন তো বদলি হওয়ার কারণে আরো অনেক কমে গেছে। এক জায়গাতে লাইন ধরলাম, পাইলাম না, ফের এখানে আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন ধরে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে।
মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজে 2 থেকে 3 দিন ঘুরে গেলেও কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ডাক্তার কম থাকার কারণে না আমাদের অসুবিধা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কালকে বললে আজকের কথা, আজ এসে তুমি আবার কালকের কথা। যখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে, ওষুধ এখন পাইনি, টিকিটও জমা নেই। দ্রুত শূন্যপদে চিকিৎসক নিয়োগ না হলে স্বাস্থ্যসেবা সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি সুজনের এই নেতার। অন্যদিকে শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য উপর মহলে জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সাধারণ রোগীদের যে ভোগান্তি হচ্ছে, এটার জন্য স্বাস্থ্য প্রশাসনের যারা কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ মানুষ যেন এই ভোগান্তিতে না পড়ে, এই জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ঊর্ধ্বতন অফিসগুলোতে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আমাদের তত্ত্বাবধায়ক মহোদয়ের মাধ্যমে, এবং নতুন বিসিএস বা অনেক সময় দেখা যায় যে যারা এখান থেকে কোর্সে গিয়েছিলেন, হয়তো কোর্স শেষ হয়েছে অথবা পাশ করতে পারেননি, ওই চিকিৎসকগুলোকে আবার ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতালটির অনুমোদিত 85টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে 47টি শূন্য। সবচেয়ে বেশি সংকট মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের। এখন চাঁপাইনবাবগঞ্জ। এবার আন্তর্জাতিক। দক্ষিণ ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং রেল স্টেশন সহ কয়েকটি বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যম জানিয়েছে এতে অন্তত 7 জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন টানা 6ষ্ঠ দিনের মতো চালানো এই হামলার কারণে বন্দর আব্বাস শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। একটি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানিয়েছে ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যে মার্কিন বাহিনী দেশটিতে হামলা অব্যাহত রাখবে। আরেকদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের শাকির বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার এবং গোয়েন্দা বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি হুতিদের মাধ্যমে লোহিত সাগর এবং বাব আল মানদেবের প্রবেশ পথ বন্ধের হুমকিও দিয়েছে আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্রকে আরও কোণঠাসা করতে ইরানের নজর এখন লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীর ওপর। বিশ্লেষকরা বলছেন হরমুজের পর লোহিত সাগরেও তেল পরিবহনের পথ অবরুদ্ধ করে ট্রাম্পকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে চায় তেহরান। আর এমনটা হলে আরও একবার উপসাগরীয় দেশসহ বাণিজ্য মিত্রদের আস্থা হারাবে ওয়াশিংটন। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে লোহিত সাগরে তেল পরিবহনের রুট বন্ধ করতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব থেকেই এমন নির্দেশ এসেছে বলে দাবি করছে রয়টার্স। এখন প্রশ্ন ওঠে, হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ে কেন এভাবে মাথা ঘামাচ্ছে ইরান? এখানে লুকিয়ে আছে সমঝোতায় বাড়তি সুবিধা নেয়ার সূক্ষ্ম কূটনীতি। লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী বন্ধ করতে আঞ্চলিক অক্ষশক্তি ইয়েমেনের হুতিদের ব্যবহার করবে ইরান। হুতিদের সহায়তায় বাবেল মানদেব অবরোধ করা হলে বৈশ্বিক তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বন্দরই চলে আসবে ইসলামী প্রজাতন্ত্রের নজরদারিতে, যা ট্রাম্পের জন্য এই মুহূর্তে সবচেয়ে কঠিন সমীকরণ। রাতারাতি উপসাগরীয় মিত্র আর বাণিজ্য অংশীজনদের চাপেও পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনার টেবিল হোক কিংবা অভ্যন্তরীণ রাজনীতি, হরমুজ প্রণালী সচলে ট্রাম্পের কোনো কৌশলই দমাতে পারেনি ইরানকে। তাই বাবেল মানদেব হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র বধে ইরানের নতুন অস্ত্র। এর কারণে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বাড়তি সুবিধাও পাবে তেহরান। The Red Sea route has become substantially more important because it is no longer simply a normal Europe-Asia transit corridor, which used to be for a long time. It's also one of the main alternatives of the Strait of Hormuz. বিশ্লেষকরা মনে করেন লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চলের তেল ও অন্যান্য পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ এই বাব এল মানদেব। একই সঙ্গে 2টি প্রধান তেল রপ্তানির পথ বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট বাড়বে।
28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর অপরিশোধিত তেল রপ্তানির 70%-এরও বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে আনা নেওয়া শুরু করে সৌদি আরব। কেপলার এবং সিগন্যাল ওশানের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 40 লক্ষ ব্যারেল তেল বিশ্বের নানা প্রান্তে পৌঁছায় এই ইয়ানবু বন্দরের মাধ্যমে, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লক্ষ ব্যারেল বেশি। এ কারণে লোহিত সাগরের উপকূল পর্যন্ত অপরিশোধিত তেলের নিজস্ব পাইপলাইন সম্প্রসারণের কথাও ভাবছে সৌদি সরকার। শুধু জুন মাসে বাব এল মান্দেব দিয়ে মোট 74 লাখ ব্যারেল তেল পাঠানো হয়েছে, যা বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় 7%। গেল বছর এই পরিমাণ ছিল 42 লাখ ব্যারেল। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে জ্বালানির বাজারের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করছে এই বাব এল মান্দেব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি এলাকায় টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত 2 জনের প্রাণহানি ঘটেছে। আকস্মিক এই বন্যা কবলিত এইসব জায়গা থেকে 230 জনেরও বেশি মানুষকে উদ্ধারও করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, হিল কান্ট্রির কমফোর্টে এক ব্যক্তি একটি গাড়িসহ ভেসে যান, আর উভালদেতে এক নারী বন্যায় প্লাবিত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভেসে যান। অ্যাবট আরও জানিয়েছেন, টেক্সাসের 59টি কাউন্টিতে ইতোমধ্যেই বন্যা সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা এবং টর্নেডো আঘাত করার একটি বড় ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত অঞ্চলে স্থানীয় সময় গত বুধবার নাগাদ 10 থেকে 15 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া মুষলধারে বৃষ্টি এবং প্রবল মৌসুমি ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা অ্যারিজোনার বেশিরভাগ অংশই প্রেসকট এবং ফিনিক্স থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।